ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ যে আমরা করছি, আমরা এই যে শাউটিং ম্যাচ করছি না, আমরা এটা ফ্ল্যাগ করেছি। আমরা যখন এই আলী রিয়াদ সাহেব ওনার রিপোর্ট পেশ করেছে, পরের দিনই বিএনপি অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আমাদের কি কি প্রবলেম আছে এটা নিয়ে সেগুলো আমরা জাতির উদ্দেশ্যে পেশ করেছি। ঠিক আছে, আমরা শাউটিং ম্যাচ করি নাই। শাউটিং ম্যাচ ওইটাকে বলে যখন 5 দফা দেয়া, এখন আমরা পিআর চাই, সারা দেশে আন্দোলন। আচ্ছা পিআর এখন একটু কমছে, শুনতেছি না পিআরের কথা বেশি, এখন গণভোট চাই, সারা দেশে আন্দোলন। এখন গতকালকে 8টা দল দেখলাম একসাথে দাঁড়িয়ে ওনারা গণভোট চাচ্ছেন। আমার কথা হচ্ছে গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা 237টা সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। আমরা সারা দেশ ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে আপনাদের ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো তারা কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, তো ওয়্যার ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? তা আচ্ছা, ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে, ঠিক আছে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই। কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে, সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসির পরিবেশটা তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সো বিএনপির ডে 1 থেকে, বিএনপির জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে, চেঞ্জ করে আসতেছে, বিএনপি রিফর্মে বিশ্বাস করে। বাট আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল, আমরা চেয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা করতে হবে, যেটা একটু আগে আমার একজন ভাই বক্তব্য রাখলেন যে দেশের অবস্থা ভালো না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না। অগাস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে, আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরো ভালো রিপোর্ট আছে যে 60-এর উপরে শুধু অগাস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমাদের কেউ ইনভেস্টমেন্ট জিরো। সেই অবস্থা সব কিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই। আমি এই কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে? বিএনপি পরিষ্কারভাবে বলেছে যে আপনার ম্যানিফেস্টো আছে, আপনার মতামত আছে, এটা আমার ম্যানিফেস্টো, আমার মতামত। আমি আমার মতামত নিয়ে আমি জনগণের কাছে যাব। আমার সাথে আপনার একমত হতে হবে না। আপনি আপনার আদর্শ নিয়ে, আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। আপনাকে যদি জনগণ রায় দেয়, আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে এসে আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি পরিবর্তনগুলো আনেন, রিফর্মগুলো আনেন। যেই ঐক্য যেগুলোতে হয়েছে সেগুলোতে হয়েছে, বাকি রিফর্ম যদি আপনারা বসে থাকেন রিফর্ম করার জন্য, সেটা তো আপনার বছরের পর বছর বসে থাকতে হবে। আমার মনে হয় না ডক্টর ইউনূস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছরের পর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে। উনি চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় দেশে, এবং উনি ওনার এই বর্তমান অবস্থান থেকে উনি পরিত্রাণ পায়। তো সুতরাং সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমরা বিএনপি কিন্তু অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, অবশ্যই আমরা দিতেই পারি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে। ভাই এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপিকে বিশ্বাস করে না, বিএনপি এনসিপিরে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আগে আওয়ামী লীগরাও করতাম না। আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আবার ঐক্য কমিশনকেও আমরা বিশ্বাস করি না, কারণ ঐক্য কমিশন আমরা যা বলে আসছি ঐক্য কমিশন দিচ্ছে আরেকটা রিপোর্ট, হ্যাঁ মিলে নাই। তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝাক। বুঝায় আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। আমরা পিআর চাই না এই কারণে, পিআরে কারা আসবে, পিআরে আসবে কারা? পিআর যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন, যে 50টা মহিলা আসন আমাদের সংরক্ষিত, সবাই নির্বাচনের পরেই দেখবেন যে আমাদের নারী যারা রাজনীতিতে আছে তারা বা রাজনীতিতে নাই, সবার তদবির শুরু হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার এখানে মতামত হচ্ছে যে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পিআর উচ্চকক্ষের কি সিস্টেমে হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর, বিকজ আমাদের সিভিল সোসাইটি, আমাদের পলিটিশিয়ানস তো অবশ্যই, আমাদের সিভিল সোসাইটির মধ্যে কেউই, সবাই পোলারাইজড, কেউ কোনো না কোনো পন্থী, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এনসিপি পন্থী, কেউ জিএসএ পন্থী। কিন্তু আপনি এমন কোন সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজ পর্যন্ত বাংলাদেশের যে কোনো পন্থী না, যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে? আমাদের নাগরিক কোয়ালিশন কোন পন্থী, আগে এটা আগে বাইর করেন। আপনার এখন সেইটা হচ্ছে, আমি মনে করি যে পিআরএ যখন আপনি পিআরএ এনেও কোনো লাভ হবে না। আপনি পিআরএ আনলেন তো কি হবে? আপনার তো যে যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে। তারা আপনি ওখান থেকে বের হয়ে, তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে, আইন পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময়? আপনাদের যে প্রপোজাল, ওইখানে কারা আসবে? ওটা তো সরাসরি হ্যাঁ, সেই প্রপোজালটাও আমি মনে করি একটা বাছাই প্রক্রিয়া একটা। আমি এই জন্য নারী সংরক্ষিত নারী আসনের উদাহরণটা টানলাম এই কারণে, কারণ এটা আমরা দেখে আসছি। আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম। আপনার ওই একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আপনি উচ্চকক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে, মনোনয়ন দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে সেই কারণে আমরা পিআর সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে। ভবিষ্যতে যে কখনো পিআর সিস্টেম বাংলাদেশে হইতে পারবে না তা তো না, হইতে পারে আলোচনার মাধ্যমে। আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, কোথাও করেন, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পিআর সিস্টেমে, দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারেন। সেটা অবশ্যই আপনি গবেষণা করেন, বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন। তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে।